আচ্ছা, এই বিড়িখোরানটিকে চেনেন? 19 কিডসরা তো অলরেডি স্মাইল দিচ্ছেন, কিন্তু যারা জেনজি আছেন ভাই, এই মুভিটা না দেখা মানে জীবনের বড় একটা ভুল করে ফেলা। স্কুলের টিফিনে লুকিয়ে এই মুভিটা দেখা বা বন্ধুদের সাথে সেই আইকনিক ফাইটগুলো নিয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়ার স্মৃতি যাদের আছে তারাই জানেন আমি কি নিয়ে কথা বলছি। কমেডি, অ্যাকশন আর ড্রামার এমন পারফেক্ট ব্লেন্ড হলিউড বা বলিউডের কোনো মুভি আপনাকে দিতে পারবে না। আর যারা এখনও দেখেননি, আজকের এক্সপ্লেনেশনটা আপনাদের জন্য। কোনো বোরিং ইন্ট্রো দেব না, সরাসরি মুভির রহস্যের ভেতরেই ঢুকে পড়ব। তাই কাজকর্ম সব সাইডে রেখে একদম মন দিয়ে ভিডিওটিতে লেগে পড়ুন। চলুন কুমফু হাসেলের দুনিয়ায় একবার ঘুরে আসা যাক। গল্পের শুরুটা হয় একটু গুমট এবং ধুলোবালি মাখা পুলিশ স্টেশন থেকে। স্টেশনের ভেতরের চারপাশ দেখে মনে হচ্ছে সেখানে কোনো এক সিনেমার শুটিং চলছে, কারণ সমস্ত পুলিশ অফিসার তাদের কাজকর্ম ফেলে অপলক দৃষ্টিতে কিছু একটা দেখছে। তাদের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর বিস্ময়। একটু পরেই দেখা গেল একজন ইন্সপেক্টর বেদম পিটুনি খেয়ে মেঝেতে ছিটকে পড়েছে, আর তার চোখে মুখে রক্ত এবং আতঙ্ক। ঠিক তখনই আমরা পরিচিত হই এই শহরের এক গ্যাংস্টারের সাথে। প্রেমিক গ্যাংস্টার তার ফার্স্ট লেডিকে পুলিশ কর্তৃক আটকের প্রতিবাদ করতেই এখানে এসেছে। পুলিশরা যখন মেয়েটিকে রাস্তায় থুতু ফেলার তুচ্ছ অপরাধে ধরে নিয়ে আসে, তখন এই প্রেমিক গ্যাংস্টারটি অফিসারদের পিটিয়ে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়। এই একটি মাত্র দৃশ্যই মুভির টাইমলাইন সম্পর্কে পরিষ্কার বার্তা দেয়। এই শহরে পুলিশ কেবলই একটি শোপিস বা নামমাত্র প্রতিষ্ঠান, আর শহরের প্রকৃত শাসন ক্ষমতা রয়েছে মূলত মাফিয়াদের হাতের মুঠোয়। গ্যাংস্টার দম্পতি যখন স্টেশন থেকে বাইরে বের হয়ে আসে, ঠিক তখনই তাদের সামনে হাজির হয় শহরের সবচেয়ে কুখ্যাত বাহিনী এক্স গ্যাং। এক্স গ্যাং সদস্যদের পরনে লম্বা কালো কোট এবং হাতে ধারালো সব চাপাতি। তারা মোহাম্মদপুরের কোনো ছোটখাটো গ্যাং নয়, তারা ক্রোকোডাইল গ্যাংয়ের সদস্যদের এলোপাথারি গুলি করে সেখানেই শেষ করে দেয়। ক্রোকোডাইল গ্যাং লিডার যখন প্রাণ বাঁচাতে পালাতে যাচ্ছিল, ঠিক তখনই এক্স গ্যাংয়ের একজন সদস্য তার হাতের এক্সটি ক্রোকোডাইল গ্যাং লিডারের পায়ের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গেই ক্রোকোডাইল গ্যাং লিডারের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এক্স গ্যাং লিডার স্যাম একটি এক্স দিয়ে কোপাতে কোপাতে তাকে নৃশংসভাবে শেষ করে শহরে নিজেদের আধিপত্য কায়েম করে। নিজের চোখের সামনে তার বেবিকে এভাবে মরতে দেখে গ্যাংস্টারের প্রেমিকা প্রাণ ভিক্ষা চাইলে এক্স গ্যাং লিডার স্যাম তাকে বলে, চিন্তা করো না কিউটি, আমরা মেয়েদের গায়ে হাত দেই না। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘুরে চলে যেতে থাকে, তখন স্যাম 1 সেকেন্ডের ব্যবধানে ভোল পাল্টে তাকেও পরপারে পাঠিয়ে দেয়। তো বুঝতেই পারছো বন্ধুরা, এরা শহরের কি ভয়ানক লেভেলের মাফিয়া গ্যাং। এরপর মিশন শেষে তারা তাদের আস্তানায় ইয়ো ড্যান্স করে এবং সাকসেস সেলিব্রেট করে, আর এভাবেই তৈরি হয় তাদের অপরাধের রাজ্য। শহরের এই নৃশংসতার বিপরীত চিত্র দেখতে আমাদের নজর ঘোরাতে হবে পি কলোনির দিকে। এই কলোনি যেন গরিবের বসুন্ধরা আবাসিক এলাকা। এখানে কুলি, লন্ড্রিওয়ালা, নাপিত, দর্জিসহ সব শ্রেণীর নিম্নবিত্ত মানুষ বসবাস করে। কলোনির কেন্দ্রবিন্দুতেই বাস করে এই কলোনির জমিদার বা ল্যান্ডলর্ড এবং তার স্ত্রী বা ল্যান্ডলেডি। ল্যান্ডলেডিকে দেখলে মনে হয় সে যেন পৃথিবীর সবচেয়ে কঠিন মনের মানুষ। তার মুখে সবসময় বিড়ি লেগেই থাকে, আর চুলের শ্বাসটা এমন যে দেখলেই গা শিউরে ওঠে। ল্যান্ডলর্ড আবার স্বভাবগতভাবে একটু লুচ্চাও। সে সুযোগ পেলেই কলোনির সুন্দরী মেয়েদের দিকে হাত বাড়ায়, আর এজন্য প্রতিদিনই ল্যান্ডলেডির হাতে তাকে কেলানি খেতে হয়। কলোনির বাসিন্দারা পানির কষ্টে জর্জরিত। জিন্দা লাশ নামের এক ছেলে যখন ল্যান্ডলেডিকে পানি সাপ্লাই নিয়ে অভিযোগ জানায়, তখন ল্যান্ডলেডি বা আমাদের সেই বিড়িখোর খালাম্মা তাকে এক চটকানা দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অবস্থা করে। সে তখনই ঘোষণা দিয়ে দেয়, এখন থেকে 4 দিন পর পর পানি দেওয়া হবে। এই ল্যান্ডলেডি যেন খাইস্টা কালামের চেয়েও বেশি দুর্ধর্ষ। তার শাসন আর শোষণে পুরো কলোনি অতিষ্ঠ। ল্যান্ডলর্ড যখন তার লুচ্চামোর জন্য ধরা খায়, তখন খালাম্মা তাকে ইচ্ছামতো কেলিয়ে আদমরা বানিয়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, এমন দৃশ্য এখানকার প্রতিদিনকার কাহিনী। এমন শাসন ব্যবস্থা শহরের অন্য কোনো কলোনিতে পাওয়া যায় বলে মনে হয় না। ঠিক সেই সময় সেখানে আবির্ভূত হয় সিং এবং বং নামের 2 বাটপারের। এদের একজনকে দেখেই বোঝা যায় এরা আস্ত ধান্দাবাজ। সিং কিছুটা স্মার্ট হওয়ার অভিনয় করলেও বং দেখতে একদম আলু পটাশের মতো। তারা কলোনির ভিতর ঢুকে একটি চুল কাটার দোকানে নাপিত ছেলেটার সাথে এমন ভাবে কথা বলে যেন তারা এক্স গ্যাংয়েরই কোনো বড় লিডার। সিং নাপিত ছেলেটাকে বলে তার বসের চুল ঠিকমতো কাটা হয়নি, তাই ভালোই ভালোই সরি বলে তোর কাছে যা আছে সব দিয়ে দে। কিন্তু এই পোলায় কিছুতেই টাকা দিবে না। আর এইসব কথার মাঝেই সেই ধান্দাবাজ বস টুপ করেই ঘুমিয়ে পড়ে। যাই হোক রে ভাই, এইসব ক্যাচালের মধ্যে পুরো কলোনিবাসী চলে আসে কাহিনী কি হয়েছে তা জানার জন্য। এত লোকজন দেখে সিং এর মাথা পুরো হ্যাং হয়ে যায়। সে একটা কুবুদ্ধি করে। সে ভাবে ভয় দেখিয়ে এখান থেকে টাকা নিয়ে কোনো রকমের চম্পট দিবে। তাই সে কলোনির বাসিন্দাদের বলে,
আমি হলাম এক্স গ্যাংয়ের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা, যদি কারো সাহস থাকে আমাকে ঘুষি মেরে দেখো। এ কথা শুনে একজন সাধারণ মহিলা তাকে এমন এক ঘুষি মারে রে ভাই, তার মুখ দিয়ে রীতিমতো রক্ত বের হওয়া শুরু করে। সিং এমন ঘুষি খেয়ে সেই আপাকে প্রশ্নই করে বসে, আপা আপনি কোন গুদামের চাল খান? ভাগ্য ভালো আমি মেয়েদের গায়ে হাত তুলি না, না হলে আজ আমি আপনার উপর চরম প্রতিশোধ নিতাম। এরপর সে বলে, ব্যাপার না, দেখি ছেলেদের মধ্যে কার কত দম আছে। সে একটা ছোটখাটো লোককে দেখে ডাক দেয়, কিন্তু এ কি, এ তো দেখি পুরাই তালগাছ। তখন সে ভয়ে ভয়ে এক বুইরা বেটাকে ডাকে। ওমা এ কি, এই বুইরা বেটা তো দেখি আর্নার শোয়াজনেগার। ভয়ের চোটে পাগলা এবার এক পিচ্চি ছেলেকে ডাকে ফাইট করতে, কিন্তু এই পিচ্চিও যেন পুরো হালকের বাচ্চা। এগুলো দেখে সিং এর মাথা পুরাই খারাপ হওয়ার দশা। ঠিক তখনই ওই জিন্দালাস ডেকে নিয়ে আসে আমাদের বিরিখোর ল্যান্ডলেডি খালাম্মাকে। ল্যান্ডলেডি তার ছেঁড়া চটি নিয়ে সিংকে ইচ্ছা মতো প্যাদানি দিতে থাকে। সিং তখনও এক্স গ্যাংয়ের নাম ভাঙিয়ে হুমকি দিচ্ছিল, কিন্তু ল্যান্ডলেডি তাকে আরো ধুমসে পেটাতে থাকে। বাইরে ভাই কি যে একটা অবস্থা। এদিকে সিং যখন বুঝতে পারে এই পাবলিকরা আসলে ভয় পাওয়ার মতো নয়, তখন সে শেষ অস্ত্র হিসেবে একটি পটকা ছুঁড়ে মারে তাদের ভয় দেখানোর জন্য। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস রে ভাই, সেই পটকা গিয়ে পড়ে জুন নামের এক এক্স গ্যাং লিডারের মাথায়। জুন তার সাথে থাকা কিছু এক্স গ্যাংয়ের চেলা নিয়ে পি কলোনির ভেতরে এসে চিৎকার করে বলে, কে এই অসভ্যতা করছে আমার এলাকায়। সিং তখন বুদ্ধি করে ল্যান্ডলেডিকে দেখিয়ে দেয়, কিন্তু আমাদের বিরিখোর খালাম্মা এক্স গ্যাং মেম্বারদের দেখার পরেই মুহূর্তের মধ্যে বুলেট গটি দৌড় দিয়ে বিছানায় গিয়ে এমন ভাবে ভান করে শুয়ে পড়ে যেন সে কিচ্ছু জানে না। এরপর জুন সেই জিন্দালাস নামের অসহায় ছেলেটিকে খতম করতে যায়। ঠিক তখনই আড়ালে লুকিয়ে থাকা কেউ একজন জুনকে এমন এক ঘুষি মারে, সে সরাসরি গিয়ে পড়ে একটি বড় ড্রামের ভেতরে। পুরো এক্স গ্যাং হতভম্ব হয়ে যায়, কারণ তারা কখনোই ভাবেনি তাদের চোখের সামনে তাদের লিডার এমন কেলানি খাবে। জুন তখন বুঝতে পারে এখানে কোনো সাধারণ মানুষ বাস করে না। পুরো গ্যাং এবার ব্যাকআপের জন্য ফ্লেয়ার সিগন্যাল পাঠিয়ে দেয়। আকাশে সেই আলো জ্বলে উঠতেই এক্স গ্যাংয়ের মেন লিডার স্যাম তার পুরো বাহিনী নিয়ে সেখানে আসে। স্যাম কলোনির সবাইকে ধরে নিয়ে আসে এবং একটি বাচ্চা ও তার মায়ের উপর কেরাসিন ঢেলে হাতে লাইটার নিয়ে হুমকি দেয় আর বলে, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে বল কে এই কাজ করেছিস, না হলে আমি ওদের জ্বালিয়ে দেব। এরপর স্যাম যখন সেই লাইটারটি পরিবারটির দিকে ছুঁড়ে মারে, তখনই একজন কুলি এগিয়ে এসে লাইটারটি ধরে ফেলে এবং বলে, আমি এই লড়াই শুরু করেছি, সাহস থাকলে আমাকে মার। এরপর শুরু হয় কুমফু হাসেল মুভির সবচেয়ে আইকনিক অ্যাকশন সিকোয়েন্স। কুলি তার অসামান্য কুমফু দক্ষতায় একে একে এক্স গ্যাংয়ের চেলাদের মাটিতে শুইয়ে দিতে থাকে। কুলি যখন চামচাগুলোকে পেদানি দিচ্ছে, তখন মনে হচ্ছে সে যেন কোনো তিব্বতী সন্ন্যাসী বা প্রাচীন যোদ্ধা। তার গতির কাছে গ্যাংস্টারদের চাপাতিগুলো খেলনার মতো মনে হয়। কিন্তু কুলি একা নয়, এরপর তার সাথে যোগ দেয় কলোনির এক দর্জি মাস্টার, যে তার 2 হাতের আয়রন রিং এর সাহায্যে লোহার মতো কঠিন সব আঘাত ঠেকিয়ে দিচ্ছিল। দর্জি মাস্টারের প্রতিটি মুভমেন্ট যেন তাল আর ছন্দে ভরা, তিনি যেন শত্রুদের সাথে নাচছেন। এরপর 2 জন মিলে এক্স গ্যাংয়ের সব চেলাকে উর্কিস পার্কিস খেলাতে থাকে। তৃতীয় জন হিসেবে যোগ দেয় বেকারির মাস্টার, যার হাতের লাঠি যেন কোনো জাদুকরি অস্ত্র। এই 3 জন মিলে প্রায় 200-300 এক্স গ্যাং মেম্বারদের এমন কেলান কেলায় রে ভাই, যেন তারা এই 3 জনের কাছে বাচ্চা শিশু। তাদের ফাইটিং স্কিল ছিল দেখার মতো। কুলি তার গতি, দর্জি তার রিং, আর বেকারি মাস্টার তার লাঠি দিয়ে এমন এক সমন্বিত লড়াই উপহার দেয় যা দর্শকদের চোখ ধাঁধিয়ে দেয়। প্রতিটা মুভমেন্ট, প্রতিটা ঘুষি যেন কোরিওগ্রাফির এক নিখুঁত উদাহরণ। বেচারা এক্স গ্যাংয়ের মেম্বাররা এই উরুম ধারুম মাইর খেয়ে সেখান থেকে পালাতে বাধ্য হয়। তবে যাওয়ার সময় তারা সেই 2 ভণ্ড সিং আর বংকে ধরে সাথে নিয়ে আসে, কেননা আজ এই 2 ভণ্ডের পাকনামির জন্যই পুরো গ্যাংয়ের মান সম্মান ধুলোয় মিশে গেছে। স্যাম তাদের পিস পিস করার নির্দেশ দিলে সিং তার তালা খোলার বিশেষ দক্ষতার মাধ্যমে হাত থেকে দড়ি ছাড়িয়ে নেয়। সে প্রাণ ভিক্ষা চেয়ে বলে, বস আমি আপনার হয়ে কাজ করতে চাই। স্যাম তখন তাকে এক নিষ্ঠুর শর্ত দেয়, যদি তোদের কোনো মানুষ মারার সাহস থাকে তবেই তোরা এই দলে জায়গা পাবি। ভণ্ড সিং আর বং এই পরীক্ষায় পাশ করার জন্য শহরে চলে আসে। তাদের লক্ষ্য ছিল অন্তত একজনকে খুন করা, কিন্তু এই 2 বলদ সারা শহর চষে ফেললেও কাউকেই মারতে পারে না, কারণ তাদের ভেতর কোনো খুনি মানসিকতা নেই। সিং তখন ছেলেবেলা সেই স্মৃতি মনে করে এবং সে বংয়ের কাছে নিজেকে বিশাল কুমফু মাস্টার হিসেবে দাবি করে। সে বলে সে ছোটবেলায় একটি বই থেকে শেখা বুদ্ধার কুমফু আয়ত্ত করছে, যদিও সে কিছুটা কুমফু শিখেছিল, কিন্তু সেটা দিয়ে সে ভাব নিতে যেয়ে স্কুলের বকাটেদের হাতে সেই পেদানি খেয়েছে। যাই হোক, যেহেতু সে একজন কুমফু মাস্টার, তাই সে এবার ল্যান্ডলেডিকেই খুন করার পরিকল্পনা করে এবং তারা 2 জন আবার সেই কলোনির দিকে রওনা হয়। সিং এর কুমফু মাস্টারের মিথ্যা দাবি আর তার প্রতারণার কাহিনীতে আমরা যখন ডুবে আছি, ঠিক তখন কলোনির ভেতরে সেই ল্যান্ডলেডি বা আমাদের খালাম্মা সেই 3 জন মাস্টারকে কলোনি ত্যাগ করার নির্দেশ দেয় এবং তাদের অপমান করতে থাকে যেন তারা সেখান থেকে চলে যায়, কেননা এক্স গ্যাং প্রতিশোধ নিতে অবশ্যই ফিরে আসবে। কিন্তু কলোনির বাসিন্দারা তাদের আগলে রাখে, কারণ আজ তাদের
তাদের জন্যই অনেকের জীবন বেঁচে গেছে। তবে তখনও ল্যান্ডলেডির মন একটুও নরম হয় না। তিনি বরং সবার উপর মেজাজ হারিয়ে এমন এক চিৎকার করে ওঠে যেটা শব্দে পুরো কলোনি সবাই ভয়ে চুপ হয়ে যায়। এই শক্তিশালী গর্জনই ছিল আমাদের খালাম্মার হিডেন পাওয়ার, যাকে সবাই লায়ন রোয়ার বলে চেনে। ল্যান্ডলেডির এই চিৎকার যেন প্রাকৃতিক দুর্যোগের কোনো সংকেত, যার কম্পন মাটির গভীরে গিয়ে পৌঁছায় এবং দেয়ালের প্লাস্টার ঝরিয়ে ফেলে। তিনি তার এই গর্জনের মাধ্যমে বুঝিয়ে দেয় এই কলোনি শুধুমাত্র তার নিয়ন্ত্রণে এবং এখানে কোনো বিশৃঙ্খলা তিনি একেবারেই সহ্য করবেন না। এদিকে দুই ভণ্ড সিং এবং বং ইতিমধ্যেই ল্যান্ডলেডিকে খতম করার জন্য আবারও কলোনিতে ফিরে আসে। সিং একটা চাকু নিয়ে যেই না ল্যান্ডলেডির দিকে ছুঁড়ে মারে, অমনি সেটা উল্টো ঢোপ খেয়ে তার কাঁধেই এসে লাগে। এরপর সে বংকে বলে, প্লিজ ভাই, তুই একটু ট্রাই করে দেখ না। কিন্তু এই বলদ ছুরি মারতে গিয়ে সিং এর গায়ে আরো দুইবার গেঁথে দেয়। ভাই রে ভাই, এরকম আকাইমা পাবলিক আমি জীবনেও দেখি নাই। ফাইনালি ছুরি না মেরে সে ছুরির ডান্ডি ছুঁড়ে মারে খালাম্মার গায়ে, আর খালাম্মা সেটা দেখতে পেয়ে তাদের দিকেই ছুটে আসে। এখন যে করেই হোক তাদের পালাতে হবে, তাই পালাবার আগে বং যখন একটা খাঁচা নিয়ে বিরিখোর খালাম্মার দিকে মারতে যায়, তখনই দেখা যায় নিচে পড়ে থাকা সিং এর গায়ে সে বিষাক্ত সব সাপ ঢেলে দিয়েছে। এখন এখান থেকে বাঁচার জন্য সিং যেই না নড়তে থাকে, তখন ওই দুটো কোবরা তার ঠোঁটে আলতো করে চুমো দিয়ে বসে। মানে এখানে যে কি হচ্ছে তা এক্সপ্লেন করা মোটেও সম্ভব না রে ভাই। তো এত কিছুর পর এবার শুরু হয় ল্যান্ডলেডি ও সিং এর পর্ব। ল্যান্ডলেডি বুলেট ট্রেনের গতিতে ছুটে আসতে থাকে, তখন সিংকেও দেখা যায় সে প্রাণ হাতে নিয়ে মিসাইলের গতিতে দৌড়াচ্ছে। এভাবে দৌড়াতে দৌড়াতে ফাইনালি একসময় ল্যান্ডলেডি আছাড় খেয়ে পড়ে এক বিল বোর্ডের উপরে। এ যাত্রায় সিং কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে পালিয়ে সিং একটা ট্রাফিক সিগন্যালের ভিতরে ঢুকে, আর সাপের বিষে তার ঠোঁট একদম ফুলে ঢোল হয়ে যায়। সে তখন নিজের ভিতরে এমন কিছু আবিষ্কার করে যেটা তার পুরো শরীরকে একদম কঠিন বানিয়ে দেয়। আসলে সিং এর মধ্যে ছিল এক অসাধারণ পাওয়ার, তাই যে কোনো ক্ষত সে খুব দ্রুতই সারিয়ে নিতে পারত নিজে নিজেই। এখন এইটা কিভাবে হলো তা আমরা হয়তো পরেই জানতে পারবো। অন্যদিকে এক্স গ্যাং সেই কলোনির লোকজনের উপর বদলা নিতে ভাড়া করে দুই অদ্ভুত মিউজিশিয়ানকে। তারা দেখতে সাধারণ মানুষের মতো হলেও তাদের হাতে থাকা বাদ্যযন্ত্রের প্রতিটি সুর যেন তরোয়ালের চেয়েও ধারালো এবং মারাত্মক। রাতের অন্ধকারে তারা কলোনি থেকে বিদায় নিতে থাকা সেই তিন কুম্ফু মাস্টারকে আক্রমণ করার পরিকল্পনা করে। তারা যেই যন্ত্র দিয়ে কুম্ফু করত সেটা বাজালেই তার থেকে ধারালো কিছু বের হয়ে সামনে থাকা সবকিছু একদম শেষ করে দিত। ঠিক সেভাবেই কোনো কিছু বুঝে ওঠার আগেই কুলির ঘাট থেকে মাথা আলাদা হয়ে যায় তাদের বিষাক্ত সুরের আঘাতে। এরপর একজন চলে যায় দর্জির কাছে। তবে যখনই দর্জি বুঝতে পারে তাকে হত্যা করার জন্য তারা এখানে এসেছে, তখন শুরু হয় এক কড়া লেভেলের ফাইটিং। এরপর ভিতর থেকে ফাইট করতে করতে বাইরে চলে আসলেই সেই দুই মিউজিশিয়ান বিনার সুরে সুরে এমন ভাবে অ্যাটাক করতে থাকে যে দর্জি মাস্টার আর কোনোভাবেই তাদের সাথে পেরে উঠছিল না। এদিকে ল্যান্ডলেডি তো গ্যাঞ্জাম শুনে উপর থেকে হেভি চেঁচামেচি শুরু করতে থাকে, কিন্তু ভয়ের চোটে তার রোমান্টিক বর সরি বলে কোনো রকমে আবার তাকে ঘরের ভেতর নিয়ে যায়। এদিকে একা একা ফাইট করতে গিয়ে দর্জি মাস্টারের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। তবে ঠিক সেই সময় সেখানে হাজির হয় বেকারি মাস্টার। সে এক গাদা বর্ষা নিয়ে তাদের সাথে ফাইট শুরু করে। ওখানে ওই মিউজিশিয়ানদের সুরের সাথে বেরিয়ে আসতে থাকে ধারালো সব অস্ত্র, আর সেগুলো সে কোনোভাবে লাঠি দিয়ে ঠেকাতে থাকে। তবে যত যাই হোক, এই দুইজনের সাথে তারা ফাইনালি কোনোভাবেই পেরে উঠছিল না। দুই মাস্টার যখন প্রায় মৃত্যুর মুখে, ঠিক তখনই আমাদের বিরিখোর ল্যান্ডলেডি নিজের ধৈর্য হারিয়ে ফেলে। বন্ধুরা, এই দারুণ অ্যাকশন মুভির কাহিনী কেমন লাগছে আপনাদের? আরও অনেক টুইস্ট বাকি আছে এখনো, তাই যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান মুভিটি এখন পর্যন্ত আপনাদের কেমন লাগছে। আপনাদের প্রতিটি লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এরপর ঘটে এক বিরল ঘটনা। ল্যান্ডলেডি বিরক্ত হয়ে তার সর্বশক্তি দিয়ে এমন এক বিকট চিল্লানি দেয় রে ভাই, সেই চিল্লানির শব্দে মিউজিশিয়ানদের যন্ত্রের সব তার ছিঁড়ে যায়। এই কাণ্ড দেখে তারা বুঝতে পারে এখানে হয়তো আরেক কুম্ফু মাস্টার আছে। তাই তারা যখনই ল্যান্ডলেডিকে অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই তাদের সামনে এসে হাজির হয় বিরিখোরের জামাই মিস্টার ল্যান্ডলর্ড। ভাইরে ভাই, এই পাপিষ্ঠ বান্দা দেখে আরেক কুম্ফু মাস্টার। সে যেন একজন আড়ালে থাকা মহাগুরু। এই হ্যাংলা বান্দা তার অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ওই মিউজিশিয়ানদের থাপাতে থাকে। এই পাগলা যেন বাতাসের মতো, তাকে স্পর্শ করা অসম্ভব। ভাইরে ভাই, তার দেহের অদ্ভুত নমনীয়তা আর গতি দিয়ে সব আক্রমণ এড়িয়ে যাচ্ছিল। তবে এভাবে ফাইট করতে গিয়ে যখন ল্যান্ডলর্ড কিছুটা বিপাকে পড়ে যায়, তখন তার সামনে ঢাল হয়ে চলে আসে আমাদের সেই বিরিখোর খালাম্মা। ইতিমধ্যে তারাও বিনার তার সেট করে ফাইনাল অ্যাটাক শুরু করে। কিন্তু এই দুই ছাগলে জানেই না আমাদের খালাম্মার গলার পাওয়ার, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলবে। খালাম্মার চিল্লানিতে এই দুই কুম্ফু মাস্টার রীতিমতো জন্মদিনের ড্রেসে চলে আসতে বাধ্য হয়। এখন এই সবকিছু দূর থেকে বসে স্যাম আর তার চেলা দেখছিল। ল্যান্ডলেডির এমন পাওয়ার দেখে যেই না তারা পালাতে যাবে, ঠিক সেই সময় আমাদের বিরিখোর খালাম্মা তাদের গাড়িতে উঠে বসে আর জাস্ট হাতের ইশারায় এমন থ্রেট দেয় যা দেখে গ্যাংস্টার স্যাম তো কাঁপাকাঁপি শুরু করে দেয়। এরপর তারা ভদ্র ছেলের মতো কলোনি থেকে চলে যায়। তবে এতে করে কলোনির লোকজন হারিয়ে ফেলে সেই তিন কুম্ফু মাস্টারকে। তবে তারা জানতো এক্স
গ্যাং এখানেই থেমে যাবে না। এরপর আমরা চলে আসি পরের সিনে। অনেকদিন পার হয়ে গেলেও সিং এখনো কোনো মার্ডার তো দূরের কথা, ছোটখাটো একটা ক্রাইম পর্যন্ত করতে পারে নাই। এবার সিং সিদ্ধান্ত নেয় পাশের দোকানে হামলা চালিয়ে সব টাকা লুট করে নেবে। তাই সে দোকানের মেয়েটিকে একটি চাকু দেখিয়ে সব টাকা লুট করতে থাকে। কিন্তু ভাগ্যক্রমে এই দোকানটি ছিল সুচির। সুচি হলো সেই মেয়ে যার জন্য সিং ছোটবেলায় বখাটেদের থেকে মূত্র বিসর্জন খেয়েছে। সুচির যে ক্যান্ডির জন্য সিং অপমানিত হয়েছিল সেই ক্যান্ডিটা সে এখনো যত্ন করে রেখেছে। সুচি হাতের ইশারায় তার নিজের পরিচয় দিলে সিং এর মন হঠাৎ করে খারাপ হয়ে যায়। আসলে এত বছর পরে সুচিকে সে এভাবে দেখবে তা সে কল্পনাও করেনি। তবে সে অপরাধবোধ থেকে দ্রুতই দোকান থেকে পালিয়ে যায়। এবার হতাশ মনে প্রেমিক সিং ফিরে আসে স্যামের ডেরায়। স্যাম তাকে এবার এমন এক কাজ দেয় যা সিং এর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। সে সিংকে বলে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাস্টার দ্য বিস্ট একটা পাগলাগারদে বন্দী, তাকে যে কোনো মূল্যে মুক্ত করে আনতে পারলেই তাকে এই দলের সদস্য করে নেওয়া হবে। স্যামের লোকজন পাগলাগারদের একটা ম্যাপ ধরিয়ে দেয় সিং এর হাতে, যেখানে মিস্টার বিস্ট বন্দী আছে। সিং তার তালা খোলার বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে সেই সেল খুলে ফেলে, কিন্তু সে দেখে এক বুইরা বেটা হাফ প্যান্ট পরে কমোডের উপর বসে আছে। সে বিশ্বাসই করতে পারে না এটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাস্টার দ্য বিস্ট। তাও কোনো কিছু চিন্তা না করেই সে তাকে ধরে নিয়ে আসে এক্স গ্যাংয়ের আস্তানায় এক্স গ্যাং লিডার স্যাম এবং অন্য সদস্যরাও এই বুইরাকে দেখে অবাক। কারোই বিশ্বাস হচ্ছে না সে একজন কুংফু মাস্টার। স্যাম তখন সেই বুইরাকে বলে, আমি তোমাকে বের করেছি দুইজন মাস্টারকে উপরে পাঠানোর জন্য, বলো এর জন্য তুমি কত টাকা নেবে। কিন্তু সে জানায় যদি তোমরা আমার সাথে টক্কর দেওয়ার মতো কোনো মাস্টারকে নিয়ে আসতে পারো তাহলে আমি এই কাজ বিনামূল্যে করে দিব। বুইরার এমন টপ লেভেলের কনফিডেন্স দেখে সবাই যেন হেসেই বাঁচে না। সবাই ভাবে এই টাকলু বুইরা হয়তো ফাপন নিতেছে। তাই স্যাম তাকে আগে বলে, তুমি তোমার কারিশমার স্যাম্পল দেখাও, দেখি তুমি কোন লেভেলের ওস্তাদ। তখন মিস্টার বিস্ট সেই প্রেমিক পুরুষ সিংকে ডাকে এবং বলে, আমাকে ঘুষি মার। সিং তখন তাকে একটি ঘুষি দেওয়ার বদলে একটা টোকা দিয়ে কোনো রকমে সেখান থেকে পালায়। কিন্তু হঠাৎ এক্স গ্যাংয়ের এক চেলা তাকে ঘুষি মেরেই বসে। ওই বেটা একের পর এক ঘুষি দিলেও চাচা বলে ওঠে, কিরে সকালে ভাত খাস নাই, আরো জোরে মার। এভাবে মারতে মারতে বেচারা ক্লান্ত হয়ে গেলে এবার মিস্টার বিস্ট একটা পিস্তল তুলে নেয় এবং সেটা ফায়ারিং করে সাথে সাথে সেই বুলেট 2 আঙ্গুল দিয়ে ধরে ফেলে। এই বুইরা বেটার এমন কারিশমা দেখে পুরো গ্যাং অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে এটাই হলো তাদের আসল ওস্তাদ, যে এই 2 রোমান্টিক কাপলকে খেয়ে দিতে পারবে। এরপর এক্স গ্যাংয়ের সব সদস্যরা তাকে সম্মান জানায় এবং এই বুইরা বেটা সেখান থেকে চলে যাওয়ার সময়ও তার কারিশমা দেখে সেখান থেকে বের হয়েই ল্যান্ডলেডি দম্পতির মুখোমুখি হয়। এখানে ল্যান্ডলেডি জানায়, দেখো চাচা, তোমার সাথে আমাদের কোনো ডিল নাই, তাই এখান থেকে ভালো ভালো কেটে পড়ো। কিন্তু বিস্ট বলে, তারা আমাকে হায়ার করছে তোদের কেলানোর জন্য। কালামা তখন বলে, তাহলে কি আর করার, মারা খাওয়ার জন্য রেডি হও। এই বলে শুরু হয় এক অদ্ভুত লড়াই। কিন্তু ওমা, এই বিস্টের শরীর যেন পুরো রাবার আর স্টিলের মতো। তারা যতই আঘাত করে না কেন এই বুইরার কিছুই হয় না। এরপর এই বুইরা বেটা খালাম্মা আর তার রোমান্টিক জামাইকে উর্কিস পার্কিস পেটাতে থাকে। খালাম্মা আর তার জামাই বেধম মার খেয়েই যাচ্ছিল বুইরার হাতে। এভাবে অনেক রামদোলাই খাওয়ার পর ল্যান্ডলেডি ছাড়ে তার গোপন অস্ত্র দ্য লায়ন রোয়ার। লায়ন রোয়ারের পাওয়ারে তার প্রিয়তম স্বামী আসমানে উড়ে গেলেও বুইরার তেমন কিছুই হয় না। ফলে আরেক দফা ধোলাই খাওয়ার পর ল্যান্ডলেডি নেয় এক বিশেষ অস্ত্রের সাহায্য। আসলে তারা স্যামকে মৃত্যুর ঘণ্টা উপহার দেওয়ার জন্য তাদের সাথে নিয়ে এসেছিল একটা বড় চার্চ বেল। সেটার মাথা অনেক কষ্টে ভেঙে ল্যান্ডলেডি এটাকে একটা মাইক বানিয়ে ফেলে। এরপর এটা দিয়ে খালাম্মা তার বুক ফুলে এমন এক লায়ন রোয়ার দেয় যেটা পারমাণবিক বোমের চেয়েও পাওয়ারফুল হয়ে পুরো জায়গাটা কাঁপিয়ে দেয়। এর ফলে মাস্টারজি সহ পুরো এক্স গ্যাং উড়ে এদিক সেদিক পড়তে থাকে। ফাইনালি আরেক দফা মাইক বাজাতে গেলে এই বুইরা নতি স্বীকার করে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যেই সে ডিসিশন চেঞ্জ করে এক বিশেষ অস্ত্র তাদের পেটে ঢুকিয়ে দেয়। এরপর ল্যান্ডলেডি তার রোমান্টিক জামাই এবং বুইরা সাপের মতো একে অপরকে পেঁচিয়ে ধরে। ঠিক সেই সময় এক্স গ্যাং লিডার স্যাম সিংকে বলে, এই ধর, এই তক্তা দিয়ে খালামার চান্দিতে বাড়ি দিয়ে। কিন্তু এখানে সিং এর কেন যেন মন ঘুরে যায়। সে প্রথমে স্যামের মাথা ফাটিয়ে এবার মাস্টারজির মাথায় সেই তক্তা বসিয়ে দেয়। এমন কড়া লেভেলের অপমান সহ্য করতে না পেরে এবার বুইরা খাটাস সবাইকে ছেড়ে সিংকে এমন এক লাথি মারে যে তার কল্লা মাটিতে ঢুকে পড়ে। প্রেমিক সিং সেই অবস্থাতেই একটি ছোট কাঠের টুকরা দিয়ে বুইরার মাথায় মেরে বসে। আর এবার তো বুইরা পুরা রেগে ফায়ার। সে সেই অবস্থাতেই সিংকে আরো কয়েকটা ঘুষি মেরে আরো বেশি পুঁতে ফেলে। এরপর সে পিছনে ঘুরে দেখে খালাম্মা ও তার রোমান্টিক জামাই সিংকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আসলে তারাও বুঝতে পারছিল যে সিং তাদের বাঁচানোর একটা শেষ চেষ্টা করেছিল। এদিকে মাস্টার মিশনে ব্যর্থ হলে স্যাম যখন তাকে কিছু বলতে যায় তখনই সে রাগে এমন এক ঘুষি মারে স্যাম বেচারার কল্লা সামনে থেকে ঘুরে পিছনে চলে আসে। আহারে বেচারা। পরের সিনে আমরা দেখতে পাই ল্যান্ডলেডি দম্পতি সিংকে উদ্ধার করে পি কলোনিতে নিয়ে আসে। তারা ভেবেছিল বেচারা হয়তো মারা গেছে, কিন্তু তারা অবাক হয়ে যায়
যায় এই দেখে যে সিং এখনো বেঁচে আছে। তারা সিংকে আয়ুর্বেদিক চিকিৎসা দেয়। তবে এখানে দেখা যায় সিং কেমন যেন নিজের ভেতর থেকে দ্রুতই সুস্থ হওয়া শুরু করেছে। ল্যান্ডলেডি ভেবেই পায় না যে একজন মানুষের আঘাত কিভাবে এত দ্রুত সেরে উঠতে পারে। আসলে সিং এর ভেতর ছোটবেলা থেকেই এমন এক শক্তি ছিল যা যে কোনো আঘাতকে নিমেষেই সারিয়ে তুলতে পারত। তো এরই মাঝে সেখানে বিস্ট অর্থাৎ সেই বুইরা চলে আসে এক্স গ্যাং নিয়ে সেই কলোনিতে খালাম্মা ও তার রোমান্টিক জামাইকে শেষ করার জন্য। আর এখানে আমরা দেখতে পাই নতুন এক সিংকে যে সবার সামনে এসে হাজির হয়েছে। তাকে এই অবস্থা দেখে মাস্টার তো অবাক, এই ভেবে এই পোলা এখনো জিন্দা আছে। এরপর এক্স গ্যাং এর চেলারা সিং এর উপর অ্যাটাক শুরু করে, কিন্তু এই বলদগুলো এটা জানতোই না সিং এখন এক মহাশক্তির অধিকারী। সে এমন ভাবে সবাইকে রাম ধোলাই দিতে থাকে যা দেখে ল্যান্ডলেডিও তার রোমান্টিক জামাই পুরাই থ হয়ে যায়। যদিও ল্যান্ডলেডির রোমান্টিক জামাই তাকে বলে, আমি আগেই বুঝেছিলাম এই হালা একটা মাল। যাই হোক, এদিকে সিং এর মারপিটের কৌশল দেখে মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে গ্রেট কুংফু ওয়ারিয়ার। সে একাই পুরো গ্যাংয়ের চেলাগুলোকে কেলাতে কেলাতে এদিক ওদিক উড়িয়ে ফেলছে। এমনকি কিছু চেলাকে তো সে আকাশেই উঠিয়ে দিচ্ছে। তার এমন স্কিল দেখে এবার মাস্টার মশাই তার মুখোমুখি হয়, কিন্তু এবার সিং তাকে অ্যাটাক করলে সে নিমিষেই বুঝে যায় যে এই সিং এখন আর আগের সেই ভোলাভালা সিং নেই। এখানে তাদের মধ্যে একটা সেই লেভেলের ফাইটিং দেখানো হয়। ভাইরে ভাই, পুরাই অস্থির। তবে এভাবেই সিং এর পাঞ্চের স্পিড এবং সিং এর হাতে প্রচুর ভিটামিন খাওয়ার পর বুইরা বুঝে যায়, না রে ভাই, এই মালের সাথে তো এভাবে পারা যাবে না। তখন বুইরা তার সবচেয়ে পাওয়ারফুল স্কিল ফ্রগ বম্ব আনলক করে। সে এবার নিজের পুরো বডিকে ব্যাঙের মতো করে ফেলে। ফ্রগ বম্বের মাধ্যমে সে আবারও ফাইট ব্যাক করে। সিং নিজেও এমন স্কিল দেখে বেশ ভরকে যায়। ফ্রগ বম্বের কারণে সে এবার মাস্টারের হাতে প্রচুর মার খেতে থাকে। এভাবে মার খেয়ে বিস্ট তাকে এমন এক পাওয়ারে উপরে পাঠিয়ে দেয়, সে পুরো মেঘের উপরে চলে যেতে থাকে। কিন্তু মেঘের উপরে স্বয়ং বুদ্ধাদেব তাকে আশীর্বাদ দেয়, আর সেই আশীর্বাদ নিয়ে সিং দ্রুতই আগুনের গতিতে নিচে নামতে থাকে। এবার সিং তার বেস্ট মুভ দ্য হ্যান্ড অফ বুদ্ধা ব্যবহার করে, যার ফলে এবার মাস্টার একদম হাতের পাওয়ারে মাটিতে মিশে যায়। এরপর বুইরা আবারও তার সিক্রেট অস্ত্র বের করে সিংকে আঘাত করতে যায়। তখন সিং আবারও তার সেই হ্যান্ড অফ বুদ্ধা স্কিল দেখিয়ে দেয়। সিং এর এই শক্তি দেখে ফাইনালি মাস্টার সিংকে সে নিজের গুরু মেনে নেয়। সিং তখন তাকে শেষ না করে এই শহর থেকে চলে যেতে বলে। পরের সিনে আমরা দেখতে পাই সিং ও তার বলদ বন্ধু এখন ক্যান্ডির দোকান দিয়েছে, আর সেখানে একদিন এসে হাজির হয় তার মনের মানুষ সুচি। এখন তারা আর কোনো উল্টাপাল্টা কাজ না করেই সাধারণভাবেই জীবনযাপন করতে থাকে। আর এভাবেই শেষ হয় এই দুর্দান্ত মুভিটি। বন্ধুরা, কেমন লাগলো এই কুংফু হাসেল মুভিটি? সিং এর এই অসামান্য যাত্রার গল্পটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর নিয়মিত এমন সব মুভির এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।